আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করার পর থেকে তার শাহাদাতের প্রভাব পুরো বিশ্বে দেখা যাচ্ছে। ইরান যখন প্রতিশ্রুতি দিয়েছিল, তোমরা রেড লাইন অতিক্রম করে ফেলেছ, আমাদের উপর জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এখন এ যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়বে। সেই সময় বিশ্ব হাসছিল, সবাই বলছিল ইরান এসব কি বলছে, ইরানের যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে কিভাবে পড়তে পারে। কিন্তু আজ আমরা দেখছি, আমরা নিজেরাই সাক্ষী যে ইরানের যুদ্ধের প্রভাব পুরো বিশ্বে পড়ছে। সৌদি আরবের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। যে দেশের কাছে অঢেল অর্থ ছিল, তারাও এখন সমস্যায় পড়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, সৌদি আরব ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের বাজেট কমানো শুরু করেছে। যে বড় বড় প্রকল্প চলছিল, রিপোর্ট দেখুন, সৌদি আরবের সেই বিশাল প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক পেমেন্ট যেগুলো করার কথা ছিল, কিছু অগ্রিম পেমেন্টও ছিল, সৌদি তা স্থগিত করেছে। এমনকি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ধীর করে দেওয়া হয়েছে। নিয়ম প্রকল্প, যা সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল এবং আধুনিক ভবিষ্যৎ প্রকল্প ছিল, সেটিও থামিয়ে দেওয়া হয়েছে। প্রায় সব পেমেন্টই বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি সরকার এখন নিজেদের জনগণের কাছে চাইছে যেন তারা খরচ নিয়ন্ত্রণ করে এবং সতর্কভাবে চলে। যখন সৌদি আরবের এমন অবস্থা হয়েছে, তখন ভাবুন বিশ্বের অন্য দেশগুলোর কি অবস্থা হতে পারে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন যে আমরা এখন কোনো চুক্তির কাছাকাছি নেই। হ্যাঁ, আমেরিকা ও আমাদের মধ্যে যে দূরত্ব ছিল তা কিছুটা কমেছে, কিন্তু এখনও চুক্তির কাছাকাছি পৌঁছায়নি। আমেরিকার প্রস্তাব আমরা এখনও আলোচনা করছি, কিন্তু এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আটকে আছে। স্ট্রেট অব হরমুজ নিয়ে আলোচনা আটকে আছে, আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা আটকে আছে। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে ইরান স্ট্রেট অব হরমুজ থেকে কোনো অর্থ নেবে না, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে ইরান অর্থ নিচ্ছে। এমনকি তারা নিজেদের সম্পূর্ণ টোলিং সিস্টেমও তৈরি করেছে। নিজেদের দ্বীপগুলোকে তারা চেকপয়েন্ট হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ জাহাজগুলোকে আগে তারা নির্দিষ্ট রুট দেখাবে এবং বলবে এই একটাই পথ যেটা দিয়ে আপনারা যেতে পারবেন। ইরানের যে প্রথম দ্বীপটি পড়বে, সেটিকে তারা একটি চেকপয়েন্ট হিসেবে ব্যবহার করবে, ট্যাঙ্কার পরীক্ষা করার জন্য এবং নথিপত্র যাচাই করার জন্য। এর পরের দ্বীপটি ইরান নিরাপত্তা ও পেমেন্ট ব্যবস্থার জন্য ব্যবহার করবে। তারপর স্ট্রেট অব হরমুজ দিয়ে ইরান অনুমতি দিয়ে জাহাজ চলাচল করতে দেবে। এখনও ইরান স্ট্রেট অব হরমুজ দিয়ে কাউকে বিনা পয়সায় যেতে দিচ্ছে না। অন্যদিকে রাশিয়া এবং চায়না ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করেছে, কারণ বর্তমানে আমেরিকা ও ইরানের আলোচনার মূল জট এখানে আটকে আছে। দেখুন, পুরো বিশ্বে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে, এর প্রভাব পেট্রোল চালিত ও ডিজেল চালিত গাড়ির উপর পড়ছে। ইউরোপে হঠাৎ করে ইভি বা বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বেড়ে গেছে, অর্থাৎ ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়ে গেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যুদ্ধ চলাকালে আমি একটি কথা বলেছিলাম, এখন সেই কথাই আমেরিকান কর্মকর্তারাও বলছেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের কারণে এবং আমরা যে জোরপূর্বক যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছিলাম, তার ফলে এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হতে পারেন। এতদিন শহীদ আলী খামেনি বলতেন যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, ইরানও পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল না। কিন্তু এখন কোনো দোষ ছাড়াই যখন আমরা খামেনিকে হত্যা করেছে, তখন তার ছেলে পারমাণবিক কর্মসূচির দিকে এগোতে পারেন। আমাদের রিপোর্টে আমরা সবসময় বলতাম যে যখনই ইরানের সঙ্গে কোনো যুদ্ধ হবে, ইরান একাই থাকবে, বিশেষ করে আরব দেশগুলো ইরানকে সমর্থন করবে না। রিপোর্ট অনুযায়ী যুদ্ধের সময় ইজিপ্ট বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেছিল যাতে তারা ইউনাইটেড আরব আমিরাতের পাশে দাঁড়ায়। ইউএই ইরানের উপর হামলার কথা বলেছিল, বরং যুদ্ধের পর জানা যায় যে তারাও হামলা করেছিল। তখন বোঝা গেল ইজিপ্ট ইরানের পক্ষে যেসব মিষ্টি কথা বলে, সেগুলো আসলে শুধু দেখানো। বহু আরব দেশ ইরানকে অপছন্দ করে, কারণ ইরান তাদের তুলনায় বেশি শক্তিশালী। আমরা দেখেছি, এ 56টি বোনের যদি একটি প্রকৃত শক্তিশালী ভাই থেকে থাকে, তবে সেটা ইরান। ভেতরে ভেতরে ইজিপ্ট অনেক চেষ্টা করেছে এবং বিভিন্ন দেশকে প্রস্তুত করেছে যাতে তারা ইউএই এর সমর্থন করে, যদিও শেষ পর্যন্ত এই আরব দেশগুলোর অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যায়। আরবদের বাদ দিয়ে এবার তুরস্কের কথাই আসা যাক। অনেকে তুরস্কের বড় ভক্ত, আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি। তুরস্ক যখন ভালো কোনো বক্তব্য দেয়, তখন আমি আপনাদের তা জানাই। তুরস্ক সবসময় নিজেদের সেনাবাহিনী ও শক্তি প্রদর্শন করে, আর এখন সেটাই দেখাচ্ছে। দেখুন, স্থল ও আকাশে তুর্কি মহড়া চালাচ্ছে, কিন্তু এই বাহিনীর কী লাভ যদি তারা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের শক্তি দেখাতে না পারে, ফিলিস্তিন বা গাজা স্ট্রিপের জন্য কিছুই করতে না পারে? তবুও সময়ে সময়ে তুরস্ক এ ধরনের সামরিক মহড়া দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা খুব শক্তিশালী। তবে এ মহড়ায় তুরস্ক তাদের একটি বিশেষ অস্ত্র দেখিয়েছে, স্টিল ডোম। এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন লেজার ডিফেন্স সিস্টেম রয়েছে, তেমনি এটি তাদের স্টিল ডোম ডিফেন্স সিস্টেম। বর্তমানে তুরস্ক এটি উন্নয়ন করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা প্রধান মিডিয়ায় এসে ইরানকে হুমকি দিয়েছেন যে ইরান যেন চুক্তি করে, না হলে ইরানে এমন ধ্বংসযজ্ঞ চালানো হবে যা আধুনিক ইতিহাসে কেউ দেখেনি। অর্থাৎ তার মতে গাজা স্ট্রিপের ধ্বংস এর তুলনায় কিছুই হবে না। তাহলে একদিকে যখন ইরানের সঙ্গে চুক্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার ইরানকে হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় ইরান কেন চুক্তি করবে? এখন ইরানের বক্তব্যকেও আর হালকাভাবে নেওয়া হয় না। তাই ইরানও বলেছে যে তাদের কাছেও এমন উন্নত অস্ত্র রয়েছে যেগুলো এখনও মোতায়েন করা হয়নি।
যদি যুদ্ধ শুরু হয় তাহলে নতুন চমকের জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে বলেছে যে ইরানের শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে। এদিকে আমেরিকা পুরোপুরি ইরান ইস্যুতে ব্যর্থ হয়েছে। এখন বিশ্বের মনোযোগ অন্যদিকে ঘোরাতে আমেরিকা কিউবার উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এমনকি মার্কিন গোয়েন্দারা খতিয়ে দেখছে যদি আমেরিকা কিউবার উপর হামলা চালায় তাহলে কিউবা কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। এ নিয়ে পূর্ণ তদন্ত চলছে। যদিও কিউবা চায় না যে তাদের উপর হামলা হোক, এ কারণে কিউবা তাদের সাবেক এক প্রেসিডেন্টকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। কারণ আমেরিকা তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করেছে, আর কিউবা তাকে হস্তান্তর করে বলেছে আপনারা মামলা করুন, জেলে দিন, যা খুশি করুন, কিন্তু হামলা করবেন না। তবে আমেরিকার কিউবার উপর হামলা করার প্রয়োজন যাতে ইরানের কাছে তাদের যে পরাজয় হয়েছে সেখান থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরানো যায়। ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন গভিরের পর ইসরায়েলের এক নারী পরিবহন মন্ত্রীও একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ৩০০-এরও বেশি অ্যাক্টিভিস্টকে কারাগারে বন্দী করে রাখার দৃশ্য দেখানো হয়েছে। সে খুব আনন্দের সাথে এই ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিওতে দেখা গেছে যেসব আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টকে কারাগারে রাখা হয়েছিল তাদের উপর নির্যাতন করা হচ্ছিল, তাদের মারধর করা হচ্ছিল, আর সেই দৃশ্য ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। এরপর ইউরোপ আরও তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। আমেরিকা এবং ইসরায়েল যত অর্থ ব্যয় করছিল ইসরায়েলের ভাবমূর্তি ঠিক করার জন্য সব কিছুই ভেস্তে গেছে। এই ঘটনা কয়েকদিন ধরে চলতে থাকে। আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের উপর নির্যাতন চলতেই থাকে। এরপর যখন ভিডিও সামনে আসে তখন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নেতাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্য ইতামার বেন গভির ও অন্য নেতাদের কর্মকাণ্ডের বিরোধিতা করতে হয়। পুরো বিশ্বের চাপ আমেরিকার উপর তৈরি হয়। আমেরিকাও নেতানিয়াহুর সঙ্গে কথা বলে। নেতানিয়াহুর উপর প্রচণ্ড চাপ ছিল, কারণ বিষয়টি প্রকাশ্যে চলে এসেছিল যে যদি তারা আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে এমন আচরণ করে তাহলে গাজা স্ট্রিপ ও ফিলিস্তিনের সাধারণ মানুষের সঙ্গে তারা কী করছে। এরপর দ্রুত বেশিরভাগ অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়ার আলোচনা শুরু হয়। তুর্কিশ এয়ারলাইন্সের বিমান ইসরায়েলে যায় এবং সেই অ্যাক্টিভিস্টদের তুরস্কে নিয়ে আসে। এখন দেখুন, যখন সেই অ্যাক্টিভিস্টরা তুর্কিতে পৌঁছেছেন তখন তাদের ভিডিও সামনে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের উপর নির্যাতন করা হয়েছে। তাদের শরীরে কালশিরে দাগ পড়েছে, কালো চিহ্ন দেখা যাচ্ছে, রক্ত জমে গেছে, এমনকি মাংসও ছিঁড়ে গেছে। এটি তাদের সাথে ইসরায়েল করেছে, ইসরায়েলের ভেতরে। এরপর আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে এইটুকু হয়েছে, গতকাল পর্যন্ত পুরো ইউরোপ যেখানে ইসরায়েলের পাশে ছিল, আজ ইউরোপের বড় অংশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবারও বিশ্বের সামনে ইসরায়েলের একটি কুৎসিত ও ঘৃণ্য চেহারা উঠে এসেছে। অন্যদিকে আমেরিকায় অবস্থিত ইউনাইটেড নেশনসের কার্যালয়ে ফিলিস্তিনকে ভাইস প্রেসিডেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। আমেরিকা ফিলিস্তিনকে হুমকি দিচ্ছে যে তারা যেন এতে অংশ না নেয়, কারণ যদি জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফিলিস্তিন আসে তাহলে বিশ্বের মানুষ ফিলিস্তিনের কণ্ঠ আরও বেশি শুনবে। এখন আমেরিকা হুমকি দিয়েছে যে শোনো ফিলিস্তিন, পেছনে সরে যাও, না হলে আমরা তোমাদের ভিসাই দেব না। তখন তোমরা আমেরিকায় আসবে কিভাবে? ইউনাইটেড নেশনসে অংশ নেবে কিভাবে? এটাই আমেরিকা ও ইসরায়েলের আসল চেহারা। অন্যদিকে জার্মানির পুলিশকে দেখুন, যারা ফিলিস্তিন ও গাজার পক্ষে আওয়াজ তুলছে তাদের মারধর করা হচ্ছে এবং খুব খারাপভাবে পেটানো হচ্ছে। শুধু মারধরই নয়, তাদের গ্রেফতার করা হচ্ছে। জেরুজালেমের ভেতরে ইহুদিরা গির্জার সামনে, চার্চের সামনে থুতু ফেলে চলে যাচ্ছিল। সেখানে একজন নারী অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এমনটা করছো কেন? তখন সে বলল, খ্রিস্টানদের আমাদের এখান থেকে অর্থাৎ ইসরায়েল থেকে চলে যাওয়া উচিত। תגיד, למה לירות? למה לירות? למה ירקת עליהם? למה? אתה יכול להסביר לי למה אתה ירקת עליהם? ইসরায়েল সন্ত্রাসের একটি নমুনা হলো এই যে ইসরায়েল পুরো একটি তালিকা তৈরি করেছে যেখানে কয়েক হাজার ফিলিস্তিনির নাম রয়েছে। ইসরায়েলের দাবি ৭ অক্টোবরের হামলায় এই ফিলিস্তিনিদের ভূমিকা ছিল। এখন ইসরায়েল তাদের গ্রেফতার করছে এবং বলা হচ্ছে নতুন আইন অনুযায়ী গ্রেফতারের পর সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার দেখা যাক কোন কোন আরব দেশ তাদের পক্ষে কথা বলে। অন্যদিকে ইসরায়েল প্রতিদিনই গাজা স্ট্রিপের হামলা চালাচ্ছে এবং গুলিবর্ষণ করছে। গুলিবর্ষণে ইসরায়েল গাজা স্ট্রিপের এক ১৩ বছরের শিশুকে হত্যা করেছে। শুধু ওয়েস্ট ব্যাংক, ফিলিস্তিন বা গাজাই নয়, লেবাননের অবস্থাও একই রকম। ইসরায়েল প্রতিদিনই লেবাননের উপর হামলা চালাচ্ছে। সাম্প্রতিক হামলায় ইসরায়েল একটি হাসপাতালেও আঘাত করেছে, যার ফলে সেখানে বহু মানুষ আহত হয়েছে। এটাই বর্তমান পরিস্থিতি, এটাই ইসরায়েলের আসল সত্য। ইরান ছাড়া কেউই লেবানন, ফিলিস্তিন বা গাজার পক্ষে কথা বলছে না। আমি শুধু এতটুকুই বলবো, দয়া করে দোয়া করুন এবং অন্তত নিজেদের মধ্যে ঘৃণা দূর করুন। যতদিন আমরা নিজেদের ভেতরের লড়াই, ঘৃণা, শিয়া সুন্নি, বেরলোভী, দেওবন্দি এই বিভাজন দূর করতে পারবো না, ততদিন শুধু ফিলিস্তিন নয়, আমাদের নিজেদের আশেপাশের লোকেরাই আমাদের ক্ষতি করতে থাকবে।
বিশ্বাস করুন, যত দ্রুত এই বিষয়টি বুঝবেন ততই উপকারে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার নিচে চলে আসুন। ইসলামের পতাকার নিচে একত্রিত হন। এক হাতে মানবতার পতাকা, আরেক হাতে ইসলামের পতাকা রাখুন। হৃদয়কে পরিষ্কার রাখুন। সব মুসলমানকে নিজের ভাই মনে করুন। আল্লাহর কসম, তাহলে অর্ধেক সমস্যারই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।